Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty. And I am also well. Now I am going to start the class. So everyone be attentive and enjoy the class. Today in my class, I will discuss in front of you about article. ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে বা ইংরেজি ভাষায় কথা বলতে গেলে এখন প্লিজ কেউ রেইজ হ্যান্ড প্রেস করবেন না। আমি যখন বলবো কারো কোয়েশ্চেন থাকলে তখন কাইন্ডলি রেইজ হ্যান্ড প্রেস করবেন। এর আগে আমাদেরকে কারো রেইজ হ্যান্ড প্রেস করার কোনো প্রয়োজন নাই। তো এখানে আমরা প্রথমে শিখবো আজকে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ইংরেজি ভাষায় কথা বলতে গেলে আর্টিকেলের প্রয়োজনীয়তা খুবই বিশাল। আর্টিকেল প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর্টিকেল না জানলে কি হয় আর জানলে কি হয় দেখেন। আমি যদি বলি প্লিজ গিভ মি বুক, এটা কিন্তু বাক্যটা সঠিক হলো না। প্লিজ গিভ মি বুক, এখানে বলতে হবে প্লিজ গিভ মি আ বুক, আমাকে একটা বই দিন। প্লিজ গিভ মি দা বুক, আমাকে বইটি দিন। তাহলে এখানে আমরা কিভাবে বাক্যটা সম্পন্ন করেছি? এ এন্ড দি এই তিনটাকে বলা হচ্ছে আর্টিকেল। এ এন্ড দি এই তিনটাকে বলা হচ্ছে আর্টিকেল। দেখেন, ছোটবেলায় গ্রামারের প্রথম যে অংশ আমরা সাধারণত পড়ে এসেছি সেটা হলো আর্টিকেল, যা এখন আমাদেরও পিছু ছাড়েনি। ইংরেজি গ্রামার এ এন্ড দি এই তিনটাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেলকে পূর্বে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভের অংশ হিসেবে গণ্য করা হলেও এদেরকে এখন আলাদা হিসাবে বিবেচনা করা হয়। আমরা মনে রাখবো আর্টিকেলটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেল মূলত কি হচ্ছে? এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। দেখেন এইখানে একটা জায়গায় বলা হয়েছে যে সংখ্যা। তো এই আর্টিকেল মূলত সংখ্যা নির্দেশ করে। কিভাবে সংখ্যা নির্দেশ করে? যেমন আমাকে একটি কলম দিন, আমার কাছে একটি বই আছে, আমার কাছে যে বইটি আছে সেটি খুব ভালো। দিস ইজ দা বুক, এই হয় সেই বইটি। অর্থাৎ অনেক বইয়ের ভিতরে খুব ভালো মানের একটা বইকে বুঝাচ্ছে দিস ইজ দা বুক। দিস ইজ দা বুক। এখানে এ এন দি মনে রাখবেন, এ এন দি এগুলাকে বলা হচ্ছে আর্টিকেল। তো কোথায় দি উচ্চারণ করা হয় আর কোথায় দা উচ্চারণ করা হয় এটা আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম। একটা ছন্দ আপনাদেরকে বলেছিলাম, দাদির সিভি। কি বলেছিলাম? দা দির সিভি, দা দি। মনে রাখবেন এগুলো, দাদির সিভি, অর্থাৎ কনসোনান্টের আগে দা আর ভাওয়েলের আগে দি। তো এখানে বলা হচ্ছে আর্টিকেলকে সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে, একটা ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। খুব ভালোভাবে মনে রাখবেন আপনারা সবাই। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট এবং ইনডেফিনিট। একটা হচ্ছে নির্দিষ্টবাচক, আরেকটা হচ্ছে অনির্দিষ্টবাচক। যদি বলা হয় একটি কলম, এখানে কোন কালারের কলম, কোন কোম্পানির কলম, এগুলা কিন্তু বলা হয়নি। আর বলা হচ্ছে এই হয় সেই কলমটি যেটা ভালো লেখে, এই হয় সেই কলমটি যেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। এই যে সেই কলমটি এখানে উল্লেখ করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যেটা উল্লেখ করে দেয় সেটা ডেফিনিট, আর যেটা উল্লেখ করে দেয় না সেটা হচ্ছে ইনডেফিনিট। আমাকে শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা। হ্যাঁ, তাজবিহা সুলতানা সবাই জয়েন করেছে, সবাইকে অনেক ধন্যবাদ। বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। যারা কথা বলবেন প্লিজ, আমি দেখবেন ক্লাসের শেষে যারা রেগুলার আমার ক্লাস করেন, ক্লাসের শেষের দিকে আমি ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করিয়ে থাকি এবং আমি আপনাদেরকে ডেকে নেই আমার সাথে বিভিন্ন স্ট্রাকচার দিয়ে কথা বলার জন্য। তো আমি একটা বিষয়ে খুব লজ্জিত এবং আমি খুব হতাশ, সেটা হচ্ছে যারা কথা বলে তারাই প্রত্যেক দিন রেইজ হ্যান্ড প্রেস করে, কিন্তু যারা কথা বলতে চায় না বা যারা লাজুক বা যারা একটু দুর্বল ভাব প্রকাশ করে তারা কিন্তু প্রত্যেক দিন কখনো তারা রেইজ হ্যান্ড প্রেস করে না। তো আমি চাচ্ছি এখানে আমরা যারা ক্লাস করতেছি সবাই, আপনি পারবেন না ঠিক আছে, এখানে তো আপনার কেউ মুখ দেখতে পাচ্ছে না, আপনি এখানে ভুল বলুন, এখানে আমরা শেখার জন্য এসেছি, এখানে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মনে রাখবেন কথাটা। যাই হোক, তো আমি চাচ্ছি নতুনরা কথা বলবেন প্রত্যেকদিন। গত ক্লাসেও দেখেছিলাম অনেক নতুন মুখ আমি পেয়েছিলাম, কথা বলেছিলেন। আজকেও আশা করি আমি সেইটা পাবো। ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল, আর্টিকেলটা হচ্ছে মূলত এই দুই ভাই। খুব ভালো করে মনে রাখবো আমরা। এরপর দেখেন এ এর ব্যবহার। ইনডেফিনিট আর্টিকেল এ বলছে কনসোনান্ট এ ই আই ও ইউ ব্যতীত সকল লেটারের পূর্বে সাধারণত এ বসে। অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি কনসোনান্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে। দেখেন এই ক্লাসগুলো করিয়ে এগুলো নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ আমরা আর্টিকেলের এর ব্যবহার ক্লাস 3 থেকে পড়তে পড়তে এই পর্যন্ত এসেছি। তো আমাদেরকে একটুকু মনে রাখতে হবে কনসোনান্ট থাকলে তার পূর্বে এ বসে। একটা উদাহরণ দেখি, দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। রিমি ইজ এ গার্ল, এই হয় একটি কলম আর রিমি ইজ এ গার্ল। কোন শব্দের শুরুতে যদি ও থাকে এবং তার উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, একটু মনে রাখবো, দেখেন ও থাকলে এর উচ্চারণ ওয়া হবে। যেমন আই স এ ওয়ান আইড ম্যান, এখানে কিন্তু ওয়ান লিখতে গেলে দেখেন ও ভাওয়েল সাউন্ড রয়েছে,
তার সত্ত্বেও কিন্তু এখানে আমাকে অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করতে হয়েছে। কেন? এই যে বলেছে আমার রুলের ভিতরে কোন শব্দের শুরুতে যদি ও থাকে এবং ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তাহলে সেখানে কি থাকবে? সেখানে কিন্তু একটি আর্টিকেল বসবে, সেটা হচ্ছে এ। কোন শব্দের শুরুতে যদি এইচ থাকে, দেখেন আমরা জানি এইচ থাকলেই সেখানে এ বসাতে হবে, তাই না? এটা আমরা সবাই জানি, কারণ এইচ হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। কোন শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং তার উচ্চারণ যদি এইচ এর মতোই হয়, তবে তার পূর্বে এ বসে। এইচ এর উচ্চারণ হয় এর মতো হবে, তখন সেখানে এ বসবে। কিন্তু এইচ এর উচ্চারণ হয় এর মতো না হয়ে যদি অ এর মতো হয়, তাহলে সেখানে কি বসে? যেমন দিস ইজ এ হাউস, দিস ইজ এ হাউস। একটু ভালো করে আমরা খেয়াল করব, এখানে এইচ এর উচ্চারণটা কিন্তু ঠিক অ এর মতো হয়েছে, হ। হাউস, হাউস, হাউস। দেখেন হাউস বলতে গেলে হ এসে যায়। আই ওয়ান্ট এ হর্স, আমি একটা ঘোড়া চাই। আই ওয়ান্ট টু বাই এ হর্স। মনে রাখবেন, এখানে এইচ এর উচ্চারণ হয় মতো হওয়ার কারণে এইচ এর আগে কিন্তু এখানে এ বসেছে। কোন শব্দের প্রথম অক্ষর ইউ অথবা ই দিয়ে শুরু হলে তার উচ্চারণ যদি ইউ অথবা ডাব্লিউ বা ই ডাব্লিউ এর মতো হয়, তবে তার পূর্বে এ বসে। যেমন দেখেন এ ইউ, ইউ মানে হচ্ছে ভেড়া, তার স্ত্রীলিঙ্গ ভেড়ি। এই ইউনিভার্সিটি, দেখেন ইউনিভার্সিটি লিখতে গেলে প্রথম লেটার বা বর্ণটা কিন্তু এখানে ইউ রয়েছে। আমরা জানি ভাওয়েল সাউন্ড হচ্ছে 5 প্রকার, ভাওয়েলরা 5 ভাই। তো এখানে ইউ থাকলে আমাদের এন হওয়ার কথা, কিন্তু এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো না হয়ে ই এবং ইউ এইটার মতো শোনাচ্ছে। দিস ইজ আ ইউনিক বুক, এটা একটা চমৎকার বই। ইউনিক মানে হচ্ছে চমৎকার। হি ইজ আ ইউরোপিয়ান। এখানে ভাওয়েল সাউন্ড থাকা সত্ত্বেও আমরা কিন্তু এন দিতে পারবো না। এই নিয়মগুলো আমরা অনেকবার পড়েছি, এটা পড়ে আমরা সময় নষ্ট করব না, আমরা ইম্পর্টেন্ট কিছু রুল দেখব। দেখেন অ্যান এর ব্যবহার, যারা রাইটিং পার্টে আর্টিকেলে খুবই দুর্বল, আর্টিকেলের ক্লাসটা করে আপনার সব সমস্যার সমাধান এখান থেকে করতে পারবেন। ভাওয়েল সাউন্ড আমরা জানি এ, ই, আই, ও, ইউ। তবে এখানে আমাদেরকে আরো একটু কথা মনে রাখতে হবে, এই 5টাকে বলা হচ্ছে মেইন ভাওয়েল, এবং ডাব্লিউ এবং ওয়াই একটু মনে রাখবো, ডাব্লিউ এবং ওয়াই এগুলাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। এরা কিন্তু অর্ধেক ভাওয়েল। ফুটবল খেলায় দেখবেন ফাইনাল খেলার পূর্বে সেমিফাইনাল হয় না? আমরা একটা বিষয় জানি যে, খুব মন দিয়ে ক্লাসটা করবেন, একটা বিষয় আমরা জানি যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড আপনি দেখাতে পারবেন না যেখানে ভাওয়েল নেই। কিন্তু আমি বলবো ভাওয়েল আছে, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয়। কেমন? আমি একটা লিখলাম, দেখেন টি আর ওয়াই, ট্রাই। একটা লিখলাম সি আর ওয়াই, ক্রাই, ট্রাই, ক্রাই। এই যে শব্দগুলো টি আর ওয়াই, বলেন তো এখানে সবগুলাই কনসোনান্ট, তাই না? কিন্তু না, এই যে বলেছি ডাব্লিউ এবং ওয়াই, এইগুলাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। যেখানে ভাওয়েল থাকে না, সেখানে সেমি ভাওয়েলের দুইটার যে কোনো একটি থাকবেই। এই জন্য বলা হয় ভাওয়েল বা সেমি ভাওয়েল ছাড়া পৃথিবীতে কোনো ওয়ার্ড গঠিত হয় না। একটু মনে রাখবো আমরা এটা। কোন শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং তার উচ্চারণ এইচ এর মতো, অর্থাৎ হয় এর মতো না হয়ে যদি অ এর মতো হয়, এইচ এর উচ্চারণ স্বাভাবিকভাবে হ, যেমন হর্স, হাউস। এইটা না হয়ে যদি অ এর মতো শোনা যায়, এটা উচ্চারণটা শুনতে হবে, তাহলে সেখানে এ না বসে অ্যান বসবে। একটা বিষয় লক্ষ্য করবেন, শুধু কনসোনেন্ট থাকলেই যে এ হবে এমনটি কিন্তু না, আবার ভাওয়েল থাকলেও যে সর্বদা অ্যান হবে এমনটিও না। তো এই ইম্পর্টেন্ট রুলগুলো আমরা লেখার সময় প্রায়ই ভুল করি। আমি দেখবেন আপনাদেরকে যখন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো ক্লাসের শেষের দিকে, অনেক সময় আমি বলি আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ফার্মার। এরপর যখন বলি আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, আমরা সবাই বলি আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার। কিন্তু ইঞ্জিনিয়ার লিখতে গেলে এখানে প্রথম সাউন্ডটা ভাওয়েল, ই। তো এই জন্য কিন্তু আমাকে হিসাব করে বলতে হবে এবং হিসাব করে লিখতে হবে। আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান অ্যাডভোকেট। এটা মনে রাখবেন। তো এখানে বলা হচ্ছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এই অনেস্টকে কিন্তু আমরা ভুলেও কখনো হনেস্ট বলবো না। এখানে এইচ এর উচ্চারণ হ না হয়ে অ এর মতো হবে। আই অ্যাম অ্যান হেয়ার অফ মাই ফাদার। দেখেন হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকার, তো এটা হেয়ার বলা যাবে না, এটা কিন্তু কিছুটা অ এর মতো হবে, এয়ার, এয়ার। হ্যাঁ, হেয়ার বললে কিন্তু এখানে অ্যান হতো না। তাই বলছে শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ হ না হয়ে
যদি অ এর মতো হয় তাহলে সেইখানে আমরা এর পরিবর্তে আমরা ভাওয়েলটা ব্যবহার করব, আমরা আর্টিকেল ব্যবহার করব অ্যান। এরপর দেখেন সংক্ষিপ্ত শব্দ যেটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন, এর প্রথম লেটার বা বর্ণটা আমরা খুব ভালোভাবে উচ্চারণ করে দেখব স্লোলি। যদি এখানে কোনো ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার পূর্বে অ্যান, আর কনসোনেন্ট আসলে তার পূর্বে এ। যেমন দেখেন ডাক্তারি বিদ্যায়, জাস্ট ওয়েট এ মিনিট, ডাক্তারি বিদ্যায় দেখবেন একটা বিষয় থাকে, আমরা পড়েছি এফআরসিএস বা এফসিপিএস। তো এই এফসিপিএস যে ডিগ্রিটা, এই এফসিপিএস ডিগ্রিটাকে আমরা এইভাবে বলতে পারি, হি ইজ ড্যাশ এফসিপিএস। এখানে এফসিপিএস অ্যান হবে, হি ইজ অ্যান এফসিপিএস। হি ইজ ড্যাশ এমএ। এখানে এমএ কথাটা বলতে গেলে দেখেন মাস্টার্স অফ আর্টস, তো এই এম শব্দটা আপনি যদি খুব স্লোলি উচ্চারণ করেন তাহলে এখানে এইভাবে বলতে হয় এম, এম। দেখেন এম এর আগে কিন্তু একটা এ এসে যায়, কি আসে বলেন, এম এর আগে একটা এ আসে। এই জন্য এখানে এম এর পূর্বে হি ইজ ড্যাশ এম এ, এখানে বলতে হবে হি ইজ অ্যান এম এ। সে একজন এম এ পাশ করা লোক, হি ইজ অ্যান এম এ। কিন্তু এই অ্যাব্রিভিয়েশন সব জায়গায় যে অ্যান বসবে এমনটি কিন্তু না। যেমন যদি বলা হয় হি ইজ ড্যাশ বিএ, হি ইজ ড্যাশ বিএ, সে একজন বিএ পাশ করা লোক, তাহলে এখানে কি বলতে হবে, হি ইজ এ বিএ। এখানে বিএ বলতে গেলে দেখেন বি শব্দটা, আমার সূত্রটা কি, অ্যাব্রিভিয়েশন, যেমন এমবিবিএস, যারা ডাক্তারি পাশ করে তাদেরকে বলা হয় এমবিবিএস ডিগ্রিধারী। তো এমবিবিএস এর প্রথম লেটার বা বর্ণটা হচ্ছে এম, আর এম শব্দটা একটু স্লোলি বলেন, দেখবেন ওর পাশে ছোট্ট করে একটা এ উচ্চারিত হয়, আর এটা যেহেতু ভাওয়েল এই জন্য এখানে এ না বসে অ্যান বসবে। সে একজন এমবিবিএস লোক, এমবিবিএস পাশ করা, হি ইজ অ্যান এমবিবিএস, হি ইজ অ্যান এফসিপিএস, হি ইজ অ্যান এমএ। বিষয়টা আমরা ঠিক এইভাবে খেয়াল করব। তাহলে কি হচ্ছে, সে একজন এমবিবিএস, সে একজন এমএ, সে একজন বিএ, সে একজন এফআরসিএস। এই অ্যাব্রিভিয়েশনের সূত্রটা হচ্ছে প্রথম লেটার বা বর্ণটা একটু ধীরে ধীরে আমাদেরকে বলতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, একটু মনে রাখবেন। এরপর দেখেন উপরের বর্ণিত নিয়মগুলো এ এন এর সাধারণ নিয়মাবলী, এর বাহিরেও আরো কিছু অতিরিক্ত নিয়ম রয়েছে যেগুলো আমরা এখন শিখব। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর কথা উল্লেখ থাকলে তার পূর্বে এ বা অ্যান বসে। যেমন প্লিজ গিভ মি আ বুক, আপনাকে বললাম যে আমাকে একটা বই দিন, বুক শেলফে অনেকগুলো বই, কোন বই আমি উল্লেখ করি নাই, তখন বলবো প্লিজ গিভ মি, প্লিজ সেন্ড মি আ বুক। উই নিড আ পেন, আমাদের একটা কলম প্রয়োজন, কোন কালারের প্রয়োজন, কোন কোম্পানি, কোন ধরনের কলম কিছুই বলা থাকবে না যখন, তখন বলতে হবে উই নিড এ পেন, উই নিড এ পেন। এরপর বলছে সংখ্যাবাচক শব্দের পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে তবে ওই সংখ্যাবাচক শব্দের আগে এ বসে। যেমন হি ইজ আ 17 ইয়ার্স ওল্ড বয়, হি ইজ আ 17 ইয়ার্স ওল্ড বয়, শি মেড আ 4 পাউন্ড কেক, 4 পাউন্ড কেক, সে 4 পাউন্ডের একটা কেক তৈরি করেছিল। সংখ্যাবাচক কিছু শব্দ কাপল, ডাজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন এর পূর্বে এ বসে। যেমন হি আর্নস $1 মিলিয়ন, সে $1 মিলিয়ন টাকা আয় করে। হি বট আ ডজন পেন্স, হি বট আ ডজন পেন্স, 1 ডজন কলম কিনেছিল। অপরিচিত কোনো ব্যক্তিকে বোঝাতে যদি মিস্টার, মিস অথবা মিসেস, দেখেন মিস্টার, মিস এবং মিসেস কোনটার মাধ্যমে কি বোঝায় একটা ক্লাস আমি বলেছিলাম। তো মিস্টার, মিস এবং মিসেস ব্যবহৃত হয়, তার পূর্বে এ বসে। এ মিস মিতু ওয়েন্ট দেয়ার, এ মিস মিতু, দেখেন মিস মিতু এর পূর্বে এ বসবে। এই শীটটা আপনারা পড়বেন, আর্টিকেলে যদি কারো কোনো সমস্যা থাকে এখান থেকে কভার করতে পারবেন। আমি মেন মেন ইম্পর্টেন্ট রুলগুলো আজকে দেখিয়ে দিব, বাদ বাকি রুলগুলো আপনারা পড়ে নেবেন। দেখেন এই যে বিষয়গুলো না একেবারে প্রাইমারি লেভেলের, এগুলো প্রি প্রাইমারি বেসিক বলা হয়। এই বেসিক গুলা আর্টিকেল কিন্তু আমাদের ক্লাস 3 থেকে শুরু হয়, তারপরও আমরা আর্টিকেল পারি না। কেন পারি না, আমরা মন দিয়ে পড়ি না। আপনি আর্টিকেলের চ্যাপ্টারটা একটা দিন খুব ভালোভাবে ক্লাস করবেন, আর্টিকেল স্বপ্ন আপনার সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। আর্টিকেল ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন জব প্রিপারেশন পরীক্ষায় অবশ্যই অবশ্যই আর্টিকেল থেকে একটা প্রশ্ন থাকলেও থাকবে। এবং আর্টিকেল কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার, এটা যদি ভালোভাবে আপনারা নিতে পারেন আর্টিকেল আর কখনো কোনোদিন ভুল হবে না। একই জাতীয় সকল সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই যে দেখেন আমি পড়াচ্ছি আর্টিকেল, এর ভিতরে আবার কাউন্টেবল আনকাউন্টেবল নাউন চলে এসেছে, তাই না?
যারা আমার ক্লাসগুলো প্রথম থেকে করেছিলেন, অর্থাৎ পার্টস অফ স্পিচ যখন আমি দেখিয়েছিলাম, তখন একটা প্রথম যেটা পার্টস অফ স্পিচটা 8 ভাই, এর ভিতরে প্রথম ছিল হচ্ছে নাউন। এই নাউনের ভিতরে একটা পড়িয়েছিলাম কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল অথবা নন কাউন্টেবল, যেটাই বলেন দুইটাই রাইট। তো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল জানতে হবে, ভালো করে বুঝতে হবে, যদি আপনি এই আর্টিকেল ভালোভাবে বুঝতে চান। আ খাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। হ্যাঁ, প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে কাজ করে, তখন তার পূর্বে এ বা অ্যান বসে। যেমন হি ইজ আ রবীন্দ্রনাথ, ইউ আর এ নজরুল। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে কাজ করে, তখন তার পূর্বে এ বা অ্যান বসে। যেমন সুমি ইজ আ কিউটি। হ্যাঁ, তারপর বলছে রাসেল ইজ আ স্মার্ট। তারপর এখানে বলছে যে খাবারের নামের আগে এ বা অ্যান বসে না। যেমন উই হ্যাড অ্যান অ্যাওসাম ডিনার, আমরা একটা চমৎকার ডিনার করেছিলাম। এখানে ডিনারের পূর্বে কিন্তু অ্যান বসবে না, অ্যাওসামের পূর্বে বসেছে। উই হ্যাড এ ডিনার হয় না, উই হ্যাড এ ডিনার এটা বলা যাবে না, উই হ্যাড অ্যান অ্যাওসাম ডিনার এটা বলা যাবে। প্লুরাল নাম্বার এ মেন, এ বয়েজ, এ গার্ল হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন আ বিউটি, আ লাভ হবে না। আনকাউন্টেবল নাউন এ ওয়াটার, এ মিল্ক এটা কখনোই হবে না, এদের পূর্বে এ বা অ্যান বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ বা অ্যান বসবে না, একটু মনে রাখবো আমরা। এখানে কয়েকটা এক্সারসাইজ দিয়েছি। শি স ড্যাশ বিউটিফুল বাটারফ্লাই ইন দ্য গার্ডেন, এখানে উত্তরটা হবে এ। শি স আ বিউটিফুল বাটারফ্লাই ইন দ্য গার্ডেন। উই বট ড্যাশ অ্যাপল এট দ্য গ্রোসারি স্টোর, এখানে অ্যান হবে, এটা আমরা সবাই জানি। দে ফাউন্ড ড্যাশ নিউ রেস্টুরেন্ট। দেখেন, আমি যদি একটু সঠিক উচ্চারণটা বলে যাই, তাহলে আমরা কিন্তু কখনোই রেস্টুরেন্ট বলবো না, এটাকে আমাদেরকে কি বলতে হবে? রেস্টুরেন্ট। কাইন্ডলি সবাই খেয়াল করবেন, যারা এখানে আইএলটিএস করতে চাচ্ছেন বা ফরেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু সঠিক উচ্চারণটা শেখা অতীব জরুরি। কারণ পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড থেকে যারা ক্লাস করে, আজকেও আমেরিকা থেকে একজন নতুন ক্লাস করেছে, তো বলছে স্যার আমরা আমেরিকানরা যা বলে কিছুই বুঝতে পারি না। তো এর পিছনে আমি কিছু কারণ, এর পিছনে কিছু কজ খুঁজে ফাইন্ড আউট করেছি। এর কারণটা হচ্ছে, আমরা যে ইংরেজিটা শিখি বা আমরা যে ইংরেজিটা বলি ছোটবেলা থেকে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি কালচারে আমরা বলি। দেখবেন, আপনি যদি নোয়াখালী অঞ্চলে যান, চট্টগ্রাম অঞ্চলে যান, এই অঞ্চলের ভাষা একরকম। আবার আপনি যশোর খুলনাতে আসেন, এখানে একরকম। আপনি আবার জামালপুরে বা একেবারে ঢাকাতে যান, আবার আপনি উত্তরবঙ্গে নেত্রকোনা, গাইবান্ধা, দিনাজপুর এখানে যান, এখানে একরকম। এই যে আঞ্চলিকতাটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আঞ্চলিকতাটা তো আছেই, এবং এখানে কিন্তু তারা অ্যাকসেন্টটা আইপিএ মেইনটেইন করে বলে। আইপিএটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। যেমন দেখবেন ডলার কিন্তু সারা পৃথিবীতে প্রচলিত। তো এই যে শব্দটা আমি বললাম রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট বলা যাবে না, এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, হ্যাঁ। বলছে যে দে ফাউন্ড ড্যাশ নিউ রেস্টুরেন্ট নিয়ার দেয়ার হাউস, এখানে এ হবে। এ নিউ রেস্টুরেন্ট, এটা হচ্ছে একটা নতুন রেস্তোরাঁ। আমরা বলি ভেজিটেবল ইজ মাই ফেভারিট ফুড, তাই না? এটা কিন্তু আমরা বাঙালিরা আমাদের মতো করে এশিয়ান ইন্ডিয়ান ইংলিশে বলে ফেলি ভেজিটেবল। কিন্তু আপনি আমেরিকাতে যাবেন, আপনি ইউকেতে যাবেন, অস্ট্রেলিয়াতে যাবেন, ভেজিটেবল বললে কেউই চিনবে না, কেউই বুঝতে পারবে না। সেখানে আপনাকে আইপিএ মেইনটেইন করে বলতে হবে ভেস্টেইবল, ভেস্টেইবল। এই যে উচ্চারণের যে একটা আমি প্রথম ক্লাসের দিকে এগুলো দেখিয়েছিলাম, আমরা যখন টাং টুইস্টার প্র্যাকটিস করেছিলাম, অর্থাৎ শুদ্ধভাবে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। তো তারপর দেখেন আই নিড টু বাই ড্যাশ নিউ পেয়ার অফ শুজ, এখানে হবে আই নিড টু বাই আ নিউ পেয়ার অফ শুজ। শি অ্যাডপ্টেড ড্যাশ কিচেন ফ্রম দ্য এনিম্যাল শেল্টার, কি হবে? শি অ্যাডপ্টেড আ কিচেন ফ্রম দ্য এনিম্যাল শেল্টার। হি রিড ইন্টারেস্টিং আর্টিকেল ইন দ্য ম্যাগাজিন। হি রেড অথবা এখানে কিন্তু দেখেন এই যে বাক্যটা, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, খুব সুন্দর মজার একটা বিষয়, একটু খেয়াল করবেন। এটা অনেকে একদিন প্রশ্ন করেছিলেন এক স্টুডেন্ট, যে স্যার এখানে তো রিডস হওয়ার কথা, সে পড়ে কিন্তু এখানে বানানটাও একই, কিন্তু রিড হলো কেন? একটা মজার বিষয় কি, এখানে খেয়াল করব আমরা, এই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বুঝাতো, তাহলে আপনি এখানে রিড এর সঙ্গে এস দিতে পারতেন, সেটা হতো রিডস। হি রিডস অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল ইন দ্য ম্যাগাজিন। কিন্তু এই বাক্যটা একটু ভেবে দেখবেন, এটা পাস্ট ফর্মে রয়েছে। আর রিড মানে পড়া, এই রিড ভার্বের তিনটা ফর্মেই কিন্তু একই, ভি1, ভি2 এবং ভি3। রিড, রেড, রিড, উচ্চারণটা একটু আলাদা হবে, বানান একই। হি রিড, এখানে কিন্তু আমরা
কখনো রিডস বলবো না, তো এটা আমরা উচ্চারণ করব হি রেড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল, ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ভালোভাবে খেয়াল করবেন। সি কে কিউ, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে কিন্তু আমরা খ উচ্চারণ করব। হ্যাঁ, টি কে আমরা ঠ উচ্চারণ করব। এইভাবে আমরা দেখেন একটু সঠিকভাবে যখন আমরা উচ্চারণ করতে চাই, তখন এইগুলা কিন্তু আসলে আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম। জাস্ট ওয়েট। এইভাবে যারা আমার সঙ্গে প্র্যাকটিস করবেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন এখান থেকে। হ্যার ইউ ক্যান সি, এই যে দেখেন উচ্চারণটা কিভাবে আমরা করি, তাই না? এই যে সি দিয়ে যত শব্দ থাকবে এগুলো সি কে কিউ, সি কে কিউ থাকলে উচ্চারণ ক না হয়ে খ এর মতো উচ্চারণ করতে হবে। সি কে কিউ, প্রত্যেকটা লেটার, যারা এখান থেকে আইএলটিএস করে ফরেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন এখন থেকে এইভাবে আপনাকে কথা বলতে হবে। আমরা বলি না দ্য গার্ল ইজ ভেরি কিউট, দ্য বয় ইজ ভেরি কিউট, এটা কিউট বলবেন না প্লিজ। সি থাকলে সেটাকে আমরা বেশিরভাগ 99% ক্ষেত্রে আমরা খ উচ্চারণ করব, কিউট, কিউট, ক্লিন, কারেক্ট, কারেক্ট, হ্যাঁ আমরা বলি কারেক্ট অ্যান্সার, নট কারেক্ট, কারেক্ট, ক্রিটিক্যাল, কেয়ারফুল, ক্লোজড, কিবোর্ড, কিক, ক্যাঙ্গারু, কিংডম, কি, কিস, কুইন, কোয়েশ্চেন, কোয়ার্টার। কোয়ার্টার দেখেন ব্রিটিশরা কিন্তু কোয়ার্টার বলে না, আমরা বলি না যে আমি আমার অফিসের কোয়ার্টারে থাকি, নট কোয়ার্টার, এটা কোয়ার্টার বলবেন। আমেরিকাতে কেউ বুঝবে না, আমেরিকা থেকে যারা ক্লাস করে তারা কিন্তু এই শব্দগুলো খুব শুদ্ধভাবে উচ্চারণ করে। তো কোয়ার্টার বলবো না, এটা বলবো খোয়াটা। আমেরিকাতে কিন্তু রটা উচ্চারণ হয় শেষের আর, কোয়ার্টার, কোয়ার্টার। কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রে এটা ব্রিটিশ অ্যাকসেন্টে লেখা হয়েছে, এটা দেখেন খুয়া ঠা, খুয়া ঠা, শেষে কিন্তু আমি আরটা উচ্চারণ করিনি, খুয়া ঠা। হ্যাঁ, এটা দেখেন কোয়ারেল মানে ঝগড়া করা, এটা কয়েল, কোয়ারেল, কুইক। তো এইভাবে এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন। খল, কিডনি, হ্যাঁ, খুল, খ্যাস, খস্ট, ক্রাই, কিস, কিডনি, কিক, কিপ, কাইন্ডনেস, কাইন্ডনেস, আমরা বলি কাইন্ডনেস, কাইন্ডনেস অফ হাজি মোহাম্মদ মহসিন, নট কাইন্ডনেস, কাইন্ডনেস। আমরা বলি ক্যান ইউ ডু দা ওয়ার্ক, ক্যান ইউ হেয়ার মি, নো, এখানে ক্যান, আই ক্যান ডু দা ওয়ার্ক, ইউ ক্যান ডু দা ওয়ার্ক। কাপ, প্লিজ গিভ মি এ কাপ অফ টি, আমরা এটা বলি না, কিন্তু এটা বলতে হবে প্লিজ গিভ মি আ কাপ, আ কাপ অফ টি। টি কে আমরা ঠ বলবো, কি কে আমরা ট বলবো, টি কে কিন্তু আমরা ট বলবো। একটু লক্ষ্য করবেন এই জায়গাটা, দেখেন আমরা কত ভুল বলি, তাই না? এটা আমি একটা ক্লাস নিয়েছিলাম গত একটা ব্যাচে, তো অনেকে বলছে স্যার আপনি ভুল বলছেন, কিন্তু যখন আমি এই বইটা দেখালাম তখন সবাই বলল স্যার আপনি সঠিক। তো এটা আমরা পি এর বদলে, পি এর জায়গায় যেখানে যেখানে পি থাকবে এখানে আমরা পি কে প না বলে আমরা ফ বলবো। অল্প প্রাণ এবং মহাপ্রাণ, ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি, বাংলা ব্যাকরণের যে বিষয়টা, তো এটা হচ্ছে মহাপ্রাণ, হ্যাঁ, বা এটা হচ্ছে ঘোষ ধ্বনি। পেন্সিলকে আমরা ফেনসল, ফেনসল। দেখেন পি কে প না বলে আমরা ফ বলবো। পয়েন্ট, আমরা বলি না এইচএসসি রেজাল্ট দিয়েছে গত পরশুদিন, তোমার পয়েন্ট কত, নট পয়েন্ট, 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 হ্যাঁ দেখছেন সঠিক উচ্চারণটা। আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। এই যে ডলারের উদাহরণ দিলাম না, যখন আমরা দেখবেন ইন্ডিয়াতে যাই বা অন্য কোনো দেশে যাই, আমেরিকা বা অন্য জায়গায়, ডলারটা সারা বিশ্বে প্রচলিত। তো এই ডলারের মতো এইগুলা হচ্ছে আইপিএ মেইনটেইন করে এই ওয়ার্ড গুলো আপনাকে উচ্চারণ করতে হবে, সবাই আপনার কথা বুঝবে। আমেরিকাতে কোনো সুপার শপ, কোনো দোকানে গিয়ে আপনি যদি বলেন প্লিজ গিভ মি এ পেন, তারা কিন্তু বুঝতে পারবে না, সেখানে বলতে হবে প্লিজ গিভ মি আ ফেন, প্লিজ গিভ মি আ ফেন। পেনকে আমাদের কি বলতে হবে, ফেন। পাওয়ার বলা যাবে না, পাওয়া, পাওয়া। দেখেন এটা আমাদের মুখের ভঙ্গিটা এমন ভাবে করতে হবে, এই শব্দগুলো উচ্চারণ করতে গেলে আমাদের বাকযন্ত্রটাকে শুদ্ধভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা পেপার বলি না, প্লিজ গিভ মি সাম পেপার। ইউকেতে যারা ইংল্যান্ডে থাকে তারা কিন্তু পেপার বললে বুঝতে পারবে না। ফেইফা, ফেই ফা, ফেই ফা, পি এ পি ই আর। তো এখানে বলবো পেপার না, এই আরটা উচ্চারণ হবে না, আমেরিকান অ্যাকসেন্টে আর এর উচ্চারণ হবে, বাট ব্রিটিশ অ্যাকসেন্টে হবে না। পুওর না, ফো, ফো। পাবলিক বলা যাবে না, ফাব লিক, ফাব লিক। তাহলে এইভাবে যদি আমরা উচ্চারণ করি আমাদের ওয়ার্ডগুলা, আমরা কেন পারবো না? পার্টি, আমরা বলি না আই হ্যাভ এ পার্টি টু নাইট, পার্টি না, ফা ঠি, ফা ঠি। এখানে কিন্তু কোনো র বা রেপ এটা আসবে না। পিস না, ফিস, ফার্স্ট, প্লিজ, প্র্যাকটিক্যাল, ফাশন, পারফেক্ট, পলিসি, ফেড, পোয়েম, ক্রাইম, প্রেস্টিজ, পলিটিক্স, পলিটিক্স।
তাহলে এই শুদ্ধ উচ্চারণগুলো যদি আমরা এভাবে করি তখন আমাদের কথাগুলাও ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনাবে। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা যেমন বাংলা, যেমন আমি আপনাদেরকে এখন কথাগুলো বলছি, বেশিরভাগ কথা বাংলায় বলছি, ইংলিশ পড়াচ্ছি কিন্তু বাংলা ডাবিং এ আমি বুঝিয়ে দিচ্ছি। এখন আমেরিকাতে যারা থাকে, এখান থেকে প্রবাসী যদি কেউ এই মুহূর্তে বেঁচে থেকে থাকেন, দেখবেন আমেরিকা বা ইংল্যান্ড, যেটাকে ইউকে বলা হয়, অস্ট্রেলিয়া, এখানে নেটিভ ইংলিশ স্পিকার যারা, এরা কিন্তু খুব দ্রুত ডেলিভারি দেয়। এরা তাদের মুখ থেকে এই কথাগুলো, এই সেন্টেন্স গুলা খুব দ্রুত বের করে। একটা হচ্ছে আমরা ইংলিশ বুঝি না, আরেকটা কারণ হচ্ছে তারা দ্রুত কথা বলার কারণে আমরা মোটেই বুঝতে পারি না। তো এদের ইংলিশ নেটিভ স্পিকারদের অ্যাকসেন্টটা ধরতে গেলে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং এইখান থেকে আমাদের আরো একটা বিষয় প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে ওদের এই অ্যাকসেন্টের পাশাপাশি ওদের উচ্চারণ ভঙ্গিমাটা আমাদের খেয়াল করতে হবে। দেখেন এখানে আমি একটা জাস্ট একটু দেখাই, একটু খেয়াল করবেন। একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখেন আমেরিকান অ্যাকসেন্টে একটা দেখাই কিভাবে তারা কথা বলছে। দেখছেন টাস্ক, এটা কিন্তু টাস্ক বলেনি, এটা টাস্ক বলছে। Let's talk about American fast speech. And I really want to do a deep dive and help you understand why people speak the way. দেখেন মন দিয়ে শুনবেন সবাই, ইনি কি কি বলছে বাংলাতে, আমার আবার এটা আমাকে বুঝিয়ে দিবেন যে স্যার উনি এই ধরনের কথাগুলো বলছে। হিয়ার ইউ ক্যান সি, এই দেখেন টক অ্যাবাউট, আমরা বলি টক অ্যাবাউট, নট টক, এটা বলতে হবে টক অ্যাবাউট। টি কে আমরা কি বলবো? টি কে আমরা ঠ বলবো, টক অ্যাবাউট, টক অ্যাবাউট। হ্যাঁ, তাহলে এটা আমরা আরো একটু শুনতে থাকি। And I want you to practice. This is a practice lesson, and the way that I want you to do that is with shadowing. And I am going to say the sentence, and I want you to try to say it in the exact same. এই দেখেন ট্রাই কে কি বলছে? ট্রাই, ট্রাই, ইউ শুড ট্রাই। দেখেছেন? এবং এই সেন্টেন্স গুলা আমাদেরকে দ্রুত বলতে হবে। বাংলায় যেমন আমি বলছি আমি ভাত খাবো, ভাত খাওয়ার পর আমি বিশ্রাম নিব। এই যে আমরা স্লোলি কথা বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ নেটিভ স্পিকার যারা, তারা মুখ থেকে তাদের এই ওয়ার্ড গুলা, তাদের সেন্টেন্স গুলা দ্রুত ডেলিভারি দেয়। তো দেখেন আমরা আরেকটু শুনি। Same intonation, emphasis, pronunciation, as well as the same speed. And I think that's one of the more trickier parts of shadowing. দেখছেন পার্টস বলিনি কিন্তু, সে বলেছে ফার্টস, ফার্টস। তো আমরা এই এদের যে অ্যাকসেন্টটা, এটা আমরা খেয়াল করব। তো যাই হোক, এখানে দেখেন আমি আর্টিকেল পড়াতে পড়াতে আমি প্রোনাউন্সিয়েশনে চলে গিয়েছিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এটা হচ্ছে খুব চেইন সিস্টেম, চেইন অফ কমান্ড ফলো করতে হয়। অর্থাৎ আপনি যখন কথা বলবেন আপনাকে বিভিন্ন বিষয়ে মেইনটেইন করে তারপরে শুদ্ধভাবে কথা বলতে হবে। শি হ্যাজ ড্যাশ বিগ টেস্ট টুমরো ইন দ্য হিস্ট্রি অফ ক্লাস, এখানে এ হবে। আই মেট ড্যাশ ফেমাস অ্যাক্টর এট দ্য পার্টি লাস্ট নাইট। আই মেট আ ফেমাস অ্যাক্টর, অ্যাক্টর, অ্যাক্টর বলা যাবে না, কারণ ব্রিটিশ অ্যাকসেন্টে তারা শেষের আরটাকে বা রটাকে কিন্তু অনুচ্চারিত রাখে। আমরা আরেকটু দেখবো, এখানে বলছে কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তু, একটু শুনবেন, কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে তার পূর্বে দি বসে। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল রুল। যেমন দা ফেন, দা বয়, দা গান। পরিচিত বা অবস্থানগত কারণে একটি নাউন বোঝালে তার পূর্বে দি বসে। হি ইজ ইন দা মল। একই বাক্যে নাউন দুইবার ব্যবহার করার ফলে দ্বিতীয় নাউনটি নির্দিষ্ট হয়ে গেলে তার পূর্বে দি বসে। যেমন আই ক্যান রাইট দ্য নেম অফ দ্য বুক, আই ক্যান রাইট দ্য নেম অফ দ্য বুক। কোন বস্তু যদি অদ্বিতীয় বা কোনো কিছুর সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে, যেমন দা আর্থ, দা স্কাই। অর্থাৎ আরো একটু মনে রাখবেন, পৃথিবীতে যা কিছু একটা তার পূর্বে দি বসে। দি আটলান্টিক, দি টাইটানিক, দা আর্থ, দা মুন, দা সান, এর পূর্বে আর্টিকেল দি বসবে। কতিপয় শ্রেণী সম্প্রদায়, এগুলো আমি রুল যদি সব পড়িয়ে দিতে চাই লম্বা একটা শীট, অনেক সময় লেগে যাবে। এগুলো আপনারা বাসায় বসে একটু পড়বেন, ক্লাস রেকর্ডটা একটু দেখবেন, এখানে সব আপনারা বুঝতে পারবেন। অবযুক্ত উপাধি বা পদবী এর আগে দি বসে, কি যুক্ত? অবযুক্ত। যেমন দ্য ডাক অফ ভেনিস, দ্য কিং অফ মার্ট্রা। কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয় তবে তার পূর্বে দি বসে। দ্য বেস্ট ইজ ফাউন্ড ইন হিম, দ্য বেস্ট ইজ ফাউন্ড ইন হিম। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসেন। দেখেন আমি পড়াচ্ছি আর্টিকেল, এর ভিতরে ডিগ্রি চলে এসেছে, তা বলছে সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ, এর পূর্বে দি বসে, এটা আমরা সবাই জানি। হি ইজ ড্যাশ বেস্ট বয়, সুপারলেটিভ ডিগ্রিটা কি হবে? হি ইজ দা বেস্ট বয়, হি ইজ দা বেস্ট বয়। সমজাতীয় সব বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে
দি বসে, যেমন দি ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল। সমজাতীয় কেমন হলো? দা ডগ। এই দা ডগ বললে পৃথিবীর সমগ্র কুকুর জাতিকে বোঝাচ্ছে, তাই বলছে সমজাতীয় সব বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে দি বসে। দা ডগ ইজ দা ফেইথফুল অ্যানিমেল। নদী, সমুদ্র, দ্বীপপুঞ্জ, পর্বত শ্রেণী, মরুভূমি, দেশ ইত্যাদি নামের পূর্বে প্রপার নাউন হলে তার পূর্বে দি বসে, যেমন দা পদ্মা, দা হিমালয়াস, দা সুন্দরবনস, দা ইন্ডিয়ানস। একটু খেয়াল করবেন, অনেকেই হয়তো বিষয়টা জানি আমরা, অনেকে জানি না। দা সুন্দরবনস, কখনো সুন্দরবন লেখা হয় না, বাংলাতে লেখা হয় সুন্দরবন, কিন্তু ইংলিশে সুন্দরবনস লেখা হয়। কেন জানেন? এইটার ব্যাখ্যাটা হচ্ছে সুন্দরবন, যারা সুন্দরবনে গিয়েছেন, সুন্দরবন ছোট ছোট অনেক দ্বীপ নিয়ে, এখানে চারিপাশে নদী, মাঝখানে একটা দ্বীপ, এর ভিতরে গাছপালা, পশু পাখি। আবার কিছু দূরে গিয়ে একটা, যারা সুন্দরবনে গিয়েছেন এটা খেয়াল করবেন, এই জন্য ছোট ছোট অনেক বন, এই জন্য এটাকে প্লুরাল বলা হয় দা সুন্দরবনস। কি বলা হবে? দা সুন্দরবনস। দা ইন্ডিয়ানস, এটা আমরা একটু খেয়াল করব। তারপর বলা হচ্ছে অ্যাজেক্টিভ প্লাস নাউন হলে তার পূর্বে দি বসে। অ্যাজেক্টিভ প্লাস নাউন, যেমন দা ওয়েস্ট ইন্ডিজ। এই ইন্ডিজটা কিন্তু দা ওয়েস্ট ইন্ডিজ, এই ওয়েস্টটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ। দা ব্ল্যাক, ব্ল্যাকটা হচ্ছে অ্যাজেক্টিভ। দা ব্ল্যাক আফ্রিকানস, অর্থাৎ যারা নিগ্রো, শুধুমাত্র দিকের নামের পূর্বে দি বসে। কি বলেছি? দিক। দা নর্থ পোল অফ ইন্ডিয়া, দা সাউথ ইস্ট এশিয়া। ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দি বসে। আমার মনে পড়ে স্পষ্টভাবে, এই রুলগুলা আমরা ক্লাস 6, 7, 8-এ পড়েছিলাম, এখন আবার এগুলো আমরা পড়ছি, এগুলো একটু মনে রাখবো। এটা আপনাদের জীবনের একেবারে লাস্ট চান্স, এখন যদি পড়তে না পারেন আর সময় পাবেন না। তো এই পিডিএফ শিটটা আমি প্রোভাইড করব, এখান থেকে এইগুলো আপনারা রুলগুলো পড়বেন, অনেক ভালোভাবে আর্টিকেলটা পারবেন। বিভিন্ন জব প্রিপারেশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা, যেখানে আপনি পরীক্ষা দেন, আর্টিকেল সম্পর্কে প্রশ্ন থাকবেই থাকবে। ধর্মগ্রন্থ পত্রিকার নামের পূর্বে দি বসে, কেমন? দা হোলি কুরআন, দা ডেইলি স্টার, দা প্রথম আলো। নাউন দ্বারা যদি কোনো পেশাকে বোঝায় তখন সেক্ষেত্রে দি বসে, যেমন আই হ্যাভ জয়েন্ট দা বাংলাদেশ আর্মি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী একটা পেশাকে বোঝাচ্ছে, এই জন্য এর পূর্বে দি বসেছে। হ্যাঁ, এরপর আমরা দেখব দি এর গল্প। দেখেন, একদা এক ভূগোলবিদ ছিল, একটু মনে রাখবেন গল্পটা। এখানে একটা গল্পের মাধ্যমে আমরা দি কোথায় কোথায় বসে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এইটা খুব ভালোভাবে বুঝতে পারবো। একদা এক ভূগোলবিদ ছিল, যিনি সকল ভৌগোলিক নাম সমূহ জানতেন। তার কোনো উপাধি বা পদবি ছিল না, তাই তার পেশা ছিল রাস্তায় রাস্তায় হেঁটে বাদ্যযন্ত্র বাজানো। এই দেখেন, ভৌগোলিক নাম, বাদ্যযন্ত্র, পেশা, রাস্তা, এগুলো আমি ব্লক লেটারে লিখেছি এখানে। হ্যাঁ, একটু ব্লক করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো এর পূর্বে দি বসবে, বাদ বাকি কোথাও বসবে না। বিভিন্ন স্থানে ভ্রমণ করা, তিনি বিখ্যাত অট্টালিকার খোঁজে কোনো এক তারিখে বড় জাহাজে করে নদী, সাগর, উপসাগর, মহাসাগর পাড়ি দেওয়ার সময় অনেক মরুভূমি, পর্বত ও দ্বীপপুঞ্জ দেখলেন। অবশেষে সুন্দর একটি শহরে পৌঁছালেন এবং এবং সেখানকার একটি রেস্তোরাঁ থেকে তৃপ্তি সহকারে খাবার খেলেন। তারপর হকারের কাছ থেকে একটি সংবাদপত্র, ম্যাগাজিন ও ধর্মগ্রন্থ। এই যে তাহলে সংবাদপত্র, ম্যাগাজিন, ধর্মগ্রন্থ, এর নামের পূর্বে কি বসবে? দি বসবে। গল্পটা মনে রাখবেন, এই পিডিএফটা পড়বেন, দি সম্পর্কে আর কখনো কোনো ভুল হবে না। কি বলছে? তারপর হকারের কাছ থেকে একটি সংবাদপত্র, একটি ম্যাগাজিন ও একটি ধর্মগ্রন্থ কিনে বিমানবন্দরের দিকে রওনা হলেন। এই দেখেন, বিমানের নামের পূর্বে দি বসবে। এবং সেখানে পৌঁছে তিনি প্রেক্ষাগৃহ মানে সিনেমা হল এর নিকটস্থ একটি হোটেলে উঠলেন। শোনা যায় হোটেলটির জানালা দিয়ে বাস, ট্রেন ও মহাকাশযান দেখা যেত। যাই হোক, সন্ধ্যার পর তিনি ঐতিহাসিক ঘটনা নিয়ে একটি যুদ্ধের নাটক লিখলেন। এই নাটকের পূর্বে দি বসবে। দেখেন, এগুলো ব্লক লেটার গাঢ় কালি দিয়ে এখানে লিখেছি। পরদিন পার্কে ঋতু নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হলো এবং বিখ্যাত অট্টালিকা দেখার কথা তার মুখে নিজেই বললেন। ঋতু তাকে বিখ্যাত অট্টালিকা দেখানোর উদ্দেশ্যে পূর্ব দিকে, এই নামের পূর্বে দি বসে, রওনা দিল। কোন দিকে? পূর্ব দিকে। এবং যাত্রাপথে ঋতু ভূগোলবিদকে তিনটি প্রশ্ন করলো। প্রশ্ন তিনটি: আপনি কোন জাতির, আপনি কোন সম্প্রদায়ের, আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন। দেখছেন গল্পের মাধ্যমে কত সুন্দর করে, সামান্য একটু আছে আর খেয়াল করবেন, আমরা দি কোথায় কোথায় বসবে আমরা এটা জানতে পারবো।
ভূগোলবিদ তৃতীয় প্রশ্নের উত্তরে বলল, প্রকৃতিতে যা একমাত্র একটি, তাই হলো আমার ভালো লাগার বিষয়বস্তু। ঋতু বলল, আপনার উত্তরটি ভালো বুঝতে পারলাম না। ভূগোলবিদ পুনরায় বলল, প্রকৃতিতে একটি মানে বুঝলেন না? যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী ইত্যাদি। এই দেখেন, চন্দ্র, সূর্য, পৃথিবী, এইটা একটি করে রয়েছে, এজন্য এর পূর্বে দি বসবে। যাই হোক, কথা বলতে বলতে তারা প্রেক্ষাগৃহে অর্থাৎ সিনেমা হলে গেল এবং সমষ্টিবাচক দেশ নামক একটি সিনেমা দেখলো। সমষ্টিবাচক দেশ হলে অর্থাৎ কন্টিনেন্ট বা সাবকন্টিনেন্ট হলে তার পূর্বে দি বসবে। সিনেমাটি ভূগোলবিদের সুপারলেটিভ ডিগ্রি এর মতো সবচেয়ে বেশি ভালো লাগলো। এই যে দেখেন, সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ বেস্ট, গুড, বেটার, বেস্ট, ওয়েল, বেটার, বেস্ট। হ্যাঁ, এই যে বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসবে। তাই বলছে সিনেমাটি ভূগোলবিদের সুপারলেটিভ ডিগ্রি এর মতো সবচেয়ে বেশি ভালো লাগলো। তিনি সিনেমার নায়িকা ও ঋতু, এই দুইজনের মধ্যে তুলনা করে দেখলেন ঋতুই বেশি সুন্দরী। ঋতু তার সেকেন্ড কাছের মানুষ হয়ে গেল। সিনেমা শেষ করে ঋতু তাকে বিখ্যাত অট্টালিকা তাজমহল দেখাতে নিয়ে গেল। এই তাজমহল পৃথিবীতে একটি, এই জন্য এর আগে দা তাজ হবে। কি হবে? দা তাজ। তাজমহলের সৌন্দর্য দেখে ভূগোলবিদ অত্যন্ত আনন্দ অনুভব করলেন। একটা বিষয় কি খেয়াল করেছেন? আমি ইন্টারমিডিয়েটে আমাদের একটা উপন্যাস ছিল পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়। তো এইটা অনেক বড় একটা উপন্যাস, তখন পড়েছিলাম। যাই হোক, পরীক্ষাটা দিলাম, প্রশ্ন আসলো, পারলাম, কিন্তু আহামরি ভালো কিছু বুঝতে পারলাম না। তো যখন কলেজ লেভেলে গেলাম, ইউনিভার্সিটি লেভেলে, তখন দেখলাম এই পদ্মা নদীর মাঝি যখন ইউটিউব আসলো দেশে বা আরো বিভিন্ন ইসে, এটা ইসে নায়ক এবং নায়িকা, রিয়াজ ছিল হচ্ছে নায়ক, সে অভিনয় করে এই পদ্মা নদীর মাঝি কিন্তু ফুটিয়ে তুলেছে। তো একদিন আমি ওই টোটাল উপন্যাসটা মুভি আকারে দেখলাম। তো 2 বছর ওই উপন্যাসটা বই পড়ে যতটা জানতে পেরেছিলাম, তার থেকে বেশি কাজ হয়েছিল ওই মুভিটা দেখার পরে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটা যখন চিত্রিত, মানে এটা যখন ইসে দেখলাম মোবাইলে বা ল্যাপটপে, তখন আমার কিন্তু A to Z সব মনে পড়ে গেল। তো এখানে আমি কি বোঝাতে চাচ্ছি, আমরা এই যে দি এর ব্যবহার, কোথায় কোথায় দি বসবে, এইটা কিন্তু আমাদের সহজে মনে থাকে না। কিন্তু এই যে দি এর গল্প, এই দি এর গল্পটা যখন আপনারা পড়বেন, দেখবেন সব আপনাদের মনে থাকবে। এই যে এখানে একটা সেন্টেন্স বলেছে, দেখেন, তিনি মানে এই বিখ্যাত ভূগোলবিদ, তিনি বিখ্যাত অট্টালিকার খোঁজে কোনো এক তারিখে, তাহলে এই তারিখের নামের পূর্বে দি বসে, বড় জাহাজে করে নদী, সাগর, উপসাগর, মহাসাগর পাড়ি দেওয়ার সময় অনেক মরুভূমি, পর্বত ও দ্বীপপুঞ্জ দেখলেন। কয়টা কথা বলেছি? এই জাহাজ, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, মরুভূমি, পর্বত, দ্বীপপুঞ্জ, এইগুলোর নামের পূর্বে দি বসবে। তো এই গল্পটা আপনারা আরো একবার একটু পড়বেন। দি সম্পর্কে বিশ্বাস করেন এর বাহিরে প্রশ্ন হওয়া সম্ভব না, এবং দি সম্পর্কে প্রশ্ন আসলে আপনার কোনোদিন আর ভুল হবে না। দি এর ব্যবহার যা যেখানে করা যাবে না, এটা একটু দেখব। খাবারের নামের পূর্বে দি বসে না। যেমন উই উইল টেক ডিনার, এখানে উই উইল টেক দা ডিনার কখনো হবে না। হোমের আগে কোনো বর্ণনামূলক ফ্রেজ না থাকলে তার পূর্বে দি বসবে না। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হি ইজ নট অ্যাট হোম, আমরা অনেক সময় বলি আই এম গোয়িং টু দা হোম, এই হোমের আগে দি দেওয়া যাবে না। হ্রদ ও খেলার নামের পূর্বে দি বসে না। উই প্লে ক্রিকেট, এখানে উই প্লে দা ক্রিকেট হবে না। লেক বৈকাল, রাশিয়ার একটা বিখ্যাত এবং পৃথিবীর ভিতরে একটা অন্যতম বড় হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। তো এই যে হ্রদ ও খেলার নামের পূর্বে দি বসবে না। সিজনের নামের পূর্বে দি ব্যবহার করা যায়, তবে দি ইদানিং ব্যবহার করা হচ্ছে না। এটা কিন্তু দেখেন গ্রামারটা চেঞ্জ হয়। যেমন আমরা একটা সময় পড়েছিলাম আই এবং উই এর পরে শ্যাল বসে, আই এবং উই এর পরে শ্যাল বসে, কিন্তু রিসেন্ট গ্রামার টোফেল, ক্লিপস, ব্যারন্স, রেনান মার্টিন, নেসফিল, অর্থাৎ বাহিরের যারা নেটিভ স্পিকার, যারা বই লিখেছে, আমেরিকান যে গ্রামার গুলা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ টু ইংলিশ, এখানে শ্যালের ব্যবহার নেই বললেই চলে। এখানে বেশিরভাগ সব উইলের ব্যবহার। তো এখানে সিজনের নামের পূর্বে একটা সময় দি ব্যবহার করা হতো, এখন আর হচ্ছে না। আচ্ছা, তারপর দেখেন ভাষার নামের পূর্বে দা বসবে না। যেমন ম্যান্দারিন ইজ স্পোকেন ইন চীনা, চীনের ভাষার নাম হচ্ছে ম্যান্দারিন। হ্যাঁ, এখানে আমি একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দেই। আমরা সবাই জানি ইংরেজি ভাষাটা, ইংরেজি ভাষাটাই সব থেকে মনে হয় বেশি লোক কথা বলে, এটা সারা বিশ্বে চলে, এটার অনেক প্রভাব, তাই না? প্রভাব ঠিক আছে, কিন্তু আপনারা কি জানেন
এই ইংরেজি ভাষায় সমগ্র বিশ্বে যত লোক কথা বলে তার থেকে বেশি লোক কথা বলে, বেশি লোক সংখ্যায় চীনের এই ম্যান্দারিন ভাষা। কারণ চীনকে একসময় বলা হতো গণচীন, এখন চীনকে টপকে ইন্ডিয়া কিন্তু উপরে উঠে গেছে জনসংখ্যার দিক থেকে। তো এই চীনের প্রায় 135 কোটি লোক সবাই কিন্তু এই ম্যান্দারিন ভাষায় কথা বলে। দেখবেন মোবাইলের প্যাকেটের গায়ে বা বিভিন্ন চায়না কোনো প্রোডাক্টের গায়ে যে ভাষাটা আমরা দেখতে পাই, এটাকে বলা হয় চিত্রিত ভাষা, পিকচার ল্যাঙ্গুয়েজ বলা হয়। একটা ভাষা দিয়ে আমরা যেমন এ বি সি বা অ ক খ একটা লেটার বা বর্ণ দিয়ে একটাই মাত্র বুঝাই, ওদের ওই এক একটা লেটার বা বর্ণের ভিতরে বড় বড় এক একটা সেন্টেন্স লুকানো থাকে। যারা এখান থেকে চায়না ভাষাটা জানেন বা চীন দেশ থেকে যদি কেউ ক্লাস করছেন তারা এটা জানবেন। তো এই যে ম্যান্দারিন ভাষা, এইটাই কিন্তু সমগ্র চীনের লোকেরা কথা বলে, যেটা কিনা ইংরেজিতে কথা বলা লোকের সংখ্যার থেকেও বেশি। সমগ্র বিশ্বে 135 কোটি লোক ইংলিশে কথা বলে না। তো এই তথ্যটা আমরা একটু মনে রাখবো যে ম্যান্দারিন ভাষায় কিন্তু সব থেকে বেশি সংখ্যক লোকে কথা বলে। আল্লাহ আর গড এর নামের পূর্বে দি বসে না, দা আল্লাহ, দা গড, এটা কিন্তু আমরা সচরাচর বলবো না। এখানে কয়েকটা আমরা প্র্যাকটিক্যাল দিয়েছি, এক্সারসাইজ দিয়েছি, এইগুলো আপনারা একটু করবেন। এরপর দেখেন এখানে আরো অনেকগুলো আমরা ডিটারমাইনার দিয়েছি, কাইন্ডস অফ ডিটারমাইনার, এটা আমরা নেক্সট ক্লাসে করব। এখন থেকে আমাদের ক্লাসের সিস্টেমটা একটু আলাদা করে ফেলেছি। বিষয়টা কেমন, আমি আজকে আপনাদেরকে আর্টিকেল পড়ালাম, আগামী ক্লাসে প্রথমেই ক্লাস শুরুতে আর্টিকেল থেকে এই এক্সারসাইজ গুলো আপনাদের করতে দিব, আপনারা ওরালি এটা বলবেন। আর আরেকটা বিষয় থাকবে, সিস্টেমটা পাল্টে দিয়েছি, চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এই ডিটারমাইনার। এখন আমি যদি বলি আগামী ক্লাসে ডিটারমাইনার পড়াবো, আপনারা হয়তো ডিটারমাইনার যাদের এখানে কাছে বই নেই বা প্রবাসীরা রয়েছেন খুঁজে পেতে সমস্যা হতে পারে, কিন্তু এই ডিটারমাইনারটা আমি আজকেই আপনাদের দিয়ে রাখছি, এটা একটু পড়ে রাখবেন। আর্টিকেল তো পড়বেনই, প্লাস ডিটারমাইনারটা পড়বেন, তাহলে নেক্সট ক্লাসে এইগুলো আপনাদের করতে, বলতে, বুঝতে সুবিধা হবে। ডিটারমাইনারটা কেমন, যে সকল শব্দ কোনো নাউনের পূর্বে বসে, আবার শুনবো, যে সকল শব্দ কোনো নাউনের পূর্বে বসে নাউনের পরিমাণ, সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে তাকে ডিটারমাইনার বলে। দেখেন একটা ডেফিনেশন বা একটা বিষয় একবারে পড়ে মনে রাখা যায় না। আমরা এখানে অনেকেই রয়েছি, আমাদের বয়সটা প্রায় 65, এখানে অনেকেই ক্লাস করছে আমি জানি, 56, 65ও দুই একজন আছেন আমি জানি। তো এই বয়সে এসে মনে রাখাটা অনেক কঠিন, বা আমরা লেখাপড়া ছেড়ে দিয়েছি অনেক আগে, তাই না? কিন্তু কি করতে হবে, এগুলো মনে থাকবে, আপনি ক্লাস রেকর্ড গুলো শুনবেন, পিডিএফ গুলো পড়বেন, অবশ্যই এখান থেকে এগুলো মনে রাখতে পারবেন। তো এই ডিটারমাইনারটা একটু পড়বেন, আর আর্টিকেল সম্পর্কে আজকে যা বুঝালাম এটা আরো পড়বেন। তবে আজকে আমি কিন্তু এ এবং এন এর সব ব্যবহার দেখাইনি, এটা নেক্সট ক্লাসে আমরা দেখব। এখন আমাদের যে কাজটা থাকবে, আমি আপনাদেরকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, দেখেন, সেটা হচ্ছে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলে, এটা আপনারা একটু পড়বেন। কারণ বাক্য তৈরি করতে গেলে আমি যখন একটু পরে আনমিউট করব, আপনাদের সাথে কথা বলবো, তখন কিন্তু এই ভার্ব দিয়ে বাক্য তৈরি করা ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখাবো। যেমন গো, গো মানে হচ্ছে যাওয়া, এই গো দিয়ে বাক্য করতে হবে, তার নিচে রয়েছে ডু, ইট, রাইট, স্পিক, টেক, সি, মেক, এগুলা গো মানে হচ্ছে যাওয়া। গো দিয়ে বাক্য করেন, আই গো, আমি যাই, আমি করি, আই ডু, আমি খাই, আই ইট, আমি লিখি, আই রাইট, আমি বলি, আই স্পিক, তুমি বলো, ইউ স্পিক। দেখেছেন, বাক্য তৈরি করতে গেলে আমি এখানে সাবজেক্ট সাজিয়েছি, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট। এখান থেকে বাক্য বড় করা যায়, আমি খাই, আই ইট, আমি কি খাই, আমি ভাত খাই, আমি বিরিয়ানি খাই, আমি আপেল খাই, তাহলে আই ইট আপেল, আই ইট বিরিয়ানি, আই ইট রাইস, আই ইট স্যান্ডউইচ, যেটা খুশি আপনি দিতে পারবেন। ইংলিশে কথা বলাটা বাংলার থেকেও সহজ, শুধু আপনাদেরকে এই স্ট্রাকচার গুলো একটু ফলো করতে হবে। দেখেন আমি এখানে অনেক স্ট্রাকচার আপনাদের সামনে এসে এনে রেখেছি। আর তার ভিতরে আরেকটি মেইন কথা হচ্ছে, অনেকেই আজকে দেখলাম হোয়াটসঅ্যাপে নক করেছেন, স্যার বই আছে কিনা। অবশ্যই বইটা আমাদের কাছে আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। যারা বইটা নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়েছি, অথবা সোহাগ স্যারের যে ওয়েবসাইট রয়েছে বা সোহাগ স্যারের যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে অর্ডার করতে পারবেন। যার যার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিবেন, 2 থেকে 3 দিনের ভিতরে আপনার হাতে হোম ডেলিভারিতে বইটা পৌঁছে যাবে। অথবা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়েছি, এটাতেও আপনাদের নাম ঠিকানা দিলে চলে যাবে। এই যে দেখেন এখানে কনজুগেশন অফ ভার্ব, আরো একটা বিষয় দেখেন, অনেকগুলা কনজুগেশন অফ ভার্ব আমি আপনাদেরকে আজকে দেখাবো।
জাস্ট এই জায়গাটা দেখেন একটু, কনজুগেশন অফ ভার্ব। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট এ বিট। ওকে, এই যে বিষয়টা দেখেন, কনজুগেশন অফ ভার্ব, কতগুলো ভার্ব দিয়েছি, শত শত হাজার হাজার, এই যে এইগুলা কিন্তু আমাদের এই বইতে আপনারা পেয়ে যাবেন। তো যারা বইটা অর্ডার করতে চান, কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সোহাগ স্যারের ওয়েবসাইট বা স্যারের নাম্বার থেকেও আপনারা বইটা অর্ডার করতে পারবেন। আচ্ছা, তো আমি কি বুঝাচ্ছিলাম, এখন আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে বাক্য তৈরি করা। বাক্য তৈরি করতে গেলে সর্বপ্রথম, যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনি তরকারি রান্না করবেন, আপনি পটল দিয়ে রান্না করবেন, আপনি সিম দিয়ে রান্না করবেন। তো আগে তো আপনাকে সেই উপকরণ, ইনগ্রিডিয়েন্টসটা আপনাকে আগে সংগ্রহ করে এনে এটা কুটে রেডি করে তারপরে আপনাকে চুলার কাছে যেতে হবে। আর ইংরেজি ভাষাটা শিখতে গেলে আগে আপনাকে সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট কি কি? আই, উই, হি, সি, দে, ইট, কোনো ব্যক্তি বা বস্তুর নাম, ইত্যাদি ইত্যাদি, এগুলা হচ্ছে সাবজেক্ট। আর সব থেকে সর্বপ্রথম যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে ভার্ব শিখতে হবে। কি শিখতে হবে? ভার্ব শিখতে হবে। একটু দেখবেন, আমি আনমিউট করব, প্রত্যেকটা ক্লাসে যেভাবে আপনাদেরকে দিয়ে ল্যাঙ্গুয়েজ ড্রিল করিয়ে থাকি ঠিক সেইভাবে বলবেন, তখন বুঝতে পারবেন যে ভার্বের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কতটুকু। এই যে এখানে একটা ভার্ব দিয়েছি রাইট, তো এটা দিয়ে বলা যায় আমি লিখি, আই রাইট। আমি কি লিখি? আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। এটাকে যদি আমি একটু টেন্স পরিবর্তন করে দেই, আমি লিখেছিলাম, আই রোট, কি হবে? আই রোট। আমি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি একটা কবিতা লিখেছিলাম, আই রোট আ পোয়েম। আমি একটা উপন্যাস লিখেছিলাম, আই রোট আ নোভেল। তাহলে এই যে বাক্যগুলো, এরপর আসবে রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। হ্যাঁ, এরপর দেখেন স্পিক, স্পোক, স্পোকেইন, টেক, টুক, টেকেন, সি, স, সিন, মেক, মেড, মেড। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? প্রত্যেকটা টেন্সের পরিবর্তন হয়। আই ইট, আমি খাই। দেখেন 12টা টেন্স আমরা অনেক দিন থেকে শিখি, মাসের পর মাস, বছরের পর বছর, তারপরও আমরা শিখতে পারি না, টেন্সে আমরা ভুল করি। এখানে আমি আনমিউট করে কথা বলবো, আমরা এখানে অধিকাংশ লোকই টেন্স ভুল করে বসবো। তো টেন্সটা কিভাবে শেখা যায় আমি 1 মিনিটের ভিতরে একটু দেখাই। একটা ভার্ব নিলাম ইট, একটা ভার্ব নিলাম ইট। আমি খাই, আই ইট। আমি খাচ্ছি, এই ইটের আগে অ্যামিজার দিতে হবে, অক্সিলারি ভার্ব, এবং ইটকে আইএনজি করতে হবে। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। আমি বলছি, আই অ্যাম টকিং, আই অ্যাম টকিং। এরপর যখন টেন্সটা পরিবর্তন করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, তখন সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভিতরি। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি পড়েছি, আই হ্যাভ রেড, রেড। এটা রিড বলবো না, বানান যাই থাক, বানান কিন্তু একই, আই হ্যাভ রেড। তো এই বাক্যগুলোকে আমরা ঠিক এইভাবে পরিবর্তন করব। এর জন্য বলছি, এই ভার্ব ফর্ম দেখেন, এখানে অনেক ভার্ব ফর্ম দিয়েছি, আমাদের অনেক শীট আছে ভার্ব ফর্মের। এই শীট গুলো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দিয়েছি, প্রয়োজন হলে আবারও দিব। তবে এই যে আজকের যে ল্যাঙ্গুয়েজ ড্রিলের জায়গাটা, এই শীট গুলো আপনাদেরকে দিয়ে দিব। এরপর দেখেন, আমি একটা কথা বলেছিলাম, ইংলিশে কথা বলতে গেলে আমাদের ডায়লগ প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে বলেন? কনভারসেশন যেটাকে বলা হয়। এই কনভারসেশন প্র্যাকটিস না করলে কখনোই ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। কনভারসেশনটা কেমন? আপনি একটা দোকানে গিয়েছেন, সুপার শপে, সেখানে আপনার একটা ড্রেস পছন্দ হয়েছে। আপনি দোকানিকে বলছেন, শপকিপারকে বলছেন, এইটার দাম কত? এইটার দাম কত? তাহলে এই যে এইটার দাম কত, এটা ইংলিশে কি বলা যায় বলেন তো? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস, এটার দাম কত? এইবার দোকানদার আপনাকে বলবে, ইটস 100 টাকা, এটা 100 টাকা। ইটস 200 টাকা, ইট কস্ট 100 টাকা, এটা 100 টাকা খরচ হবে। অর্থাৎ এখানে বলতে হবে এটার দাম কত। দেখেন দোকানে গিয়ে আপনি একটা সবজি কিনছেন, তো বলছেন এটা কি পচা? এটা কি পচা? কিভাবে বলতে হবে? ইজ দিস রোটেন? ইজ দিস রোটেন? দোকানি আপনাকে বলছে না, এটা পচা নয়। নো, ইটস নট রোটেন। নো, ইটস নট রোটেন। দেখেন ইংলিশে ডায়লগ না শিখলে, শুধু গ্রামার শিখে, শুধু ভোকাবুলারি শিখে কখনো কথা বলা যায় না। ডায়লগ প্র্যাকটিস করতে হবে। এটা কি সস্তা? আপনি বলছেন এটা কি সস্তা? ইজ দিস চিপ? ইজ দিস চিপ? হ্যাঁ, এটা সস্তা। ইয়েস, ইট ইজ চিপ। এটা কি তাজা? ইজ দিস ফ্রেশ? হ্যাঁ, এটা তাজা।
ইয়েস ইট ইজ ফ্রেশ। এটা কত? এই যে দেখেন, এটা কত? হাউ মাচ ইজ দিস? এইটা আগামীকাল সকালেই যারা প্রতিনিয়ত বাইরে কেনাকাটা করার জন্য যান এই শব্দগুলো ব্যবহার করবেন। এখন একজন আমাকে বলছে যে স্যার, আমি যে বাজারে কেনাকাটা করতে যাই, যাদের কাছ থেকে কিনি, সবাই তো অল্প শিক্ষিত, ইংলিশ বললে বুঝে না। এখন আমার বোঝার দরকার নেই, আপনি তার সামনে বাংলায় বলবেন, কিন্তু যে সেন্টেন্সটা বাংলায় বলবেন সেইটা আপনি মনে মনে, এটাকে বলে মাম্বেলিং, অর্থাৎ বিড়বিড় করে কথা বলা, ছোট ছোট করে আপনি ইংলিশে বলবেন। এটা কত? তাৎক্ষণিকভাবে ইংলিশে বলবেন, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস। দেখেন, ল্যাঙ্গুয়েজটা শেখেন, এটা আপনার জীবনে একটা সম্পদ হিসাবে কাজে দিবে। আপনি নিজে শিখবেন, আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। যারা প্রবাসীরা আমাদের কাছে ক্লাস করে, তারা এই ভাষার গুরুত্বটা কতটুকু, যারা এখানে প্রবাসীরা ক্লাস করছেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন। হাজার হাজার, শত শত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইংলিশ শিখতেছে। অনেকে বলে স্যার, ইংরেজি শিখে যদি বিদেশে আসতাম, আমি যা ইনকাম করি আরো এর ডাবল ইনকাম করতে পারতাম। সৌদি আরব থেকে একজন ক্লাস করে, উনি বলে স্যার, আমি বাংলাদেশি টাকায় পার মান্থ 3 লক্ষ টাকা বেতন পাই, কিন্তু আমি যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারতাম আমার বেতন হতো 5 থেকে 6 লক্ষ টাকা। আমি বললাম কেন? বলছে আমি যাদের সঙ্গে কাজ করি, কথা বলি, সবাই ইংলিশ বলে, আমি তাদের কথা কিচ্ছু বুঝি না, এই জন্য আমার বেতন কম। তাহলে দেখছেন, ইংরেজি না জানার কারণে তার বেতনও কিন্তু কমে গিয়েছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি মনে করি একটা অ্যাসেট, একটা সম্পদ। এটা আমরা সবাই মনোযোগ দিয়ে শিখবো, মনোযোগ দিয়ে পড়বো, মনোযোগ দিয়ে বলবো। প্রথম কথা হচ্ছে আপনাকে বলতে হবে, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। এট ফার্স্ট ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট উইদাউট স্পিকিং। স্পিকিং ছাড়া আপনি কিন্তু ফ্লুয়েন্ট হতে পারবেন না। সো এট ফার্স্ট ইউ শুড প্র্যাকটিস স্পিকিং ফ্রম নাও উইথ মি। আমার সঙ্গে কথা বলবেন, আমি এখন আনমিউট করছি। এখানে প্রত্যেক দিন যেভাবে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করিয়ে থাকি, দেখেন এই ড্রিলগুলো আপনারা একটু বলবেন। কয়েকটা বাক্য নিয়েছি এখানে, অন ভার্ব 30+ সেন্টেন্স, একটা ভার্ব দিয়ে 30টা বাক্য করতে হবে, 18টা মডাল, সেমি মডাল এবং 12টা টেন্স। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। অনেকে কিন্তু আমরা এখানে এস দিতে ভুলে যাই, আমরা কি বলি? হি ড্রাইভ এ কার। নো, এখানে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, কি হবে? আমি এটা বলবো না, আপনারা বলবেন। তবে আমি সবার কাছে অনুরোধ রাখবো, সবাই আনমিউট করবেন না। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন তারাই শুধু কথা বলবেন, আমি যার নাম বলবো তাহলে ক্লাসটা আমার নিতে অনেক সহজ হবে। প্লিজ হেল্প মি। সবাই কথা বলবেন না, আমি আনমিউট করতে বললে তারাই কেবল একটু আনমিউট করবেন। ওকে, মুক্তা আক্তার, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট ইউর মাইক্রোফোন। মুক্তা আক্তার। হ্যাঁ, এই বাক্যগুলো আপনি একটু ড্রিল করবেন। যা রয়েছে বাংলায় তাই ইংলিশে বলবেন। সে একটি গাড়ি চালায়, এখান থেকে শুরু করবেন। সে একটি গাড়ি ড্রাইভ কার, সে একটি গাড়ি ছিল। হি ড্রভ এ কার, সে একটি গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। He কার, সে একটি গাড়ি চালাইতেছিল। শি ওয়াজ ড্রাইভিং এ কার, সে ইউ উইল বি ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালিয়েছে। উই হ্যাভ বিন ড্রাইভিং এ কার। নো, সে একটি গাড়ি চালিয়েছে, এটা ভুল বলেছেন। এখানে বিন বিন আসবে কেন? এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হি হ্যাজ ড্রিভেন আ কার। দেখেন, আমরা একটু সঠিকটা শিখে যাই। আমরা যদিও এখানে অনেকেই ক্লাস করছি, একটা বিষয় দেখবেন, আমরা প্রোনাউন্সিয়েশনে খুবই দুর্বল। কার বলবো না, আমরা একটু সঠিক উচ্চারণ করি, খার, খার। সি কে কিউ, আমি প্রথম দিকে দেখিয়েছি আজকের ক্লাসটাতে, যারা প্রথম থেকে ছিলেন। সি কে কিউ, আমরা কুইন বলি না, নট কুইন, কুইন, কুইন। আপনি যদি আমেরিকাতে যান, সেখানে গিয়ে আপনি দোকানদারকে বলবেন প্লিজ গিভ মি এ পেন, সঠিকভাবে দোকানদার বুঝতে পারবে না। আপনাকে বলতে হবে প্লিজ গিভ মি আ ফেন, আ ফেন। পি কে আমরা ফ বলবো, সি কে কিউ এইগুলাকে আমরা খ বলবো, টি কে আমরা ঠ বলবো। আমরা অনেক সময় বলি না টাইম প্লিজ, এটা টাইম বলা যাবে না, টাইম বলতে হবে। তো এই 7 নাম্বার আপনি ভুল বলেছেন, সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ বিন হবে না, হি হ্যাজ ড্রিভেন আ কার। বলেন তো, আমি ভাত খেয়েছি, কি হবে? হ্যাভ টেন আই হ্যাভ ইটেন রাইস। আমি একটা জামা কিনেছি। I have brought a হ্যাঁ, আই হ্যাভ ব্রট হবে না কি হবে? এই উচ্চারণগুলো আমাদেরকে সঠিক করতে হবে। এগুলা হচ্ছে আমরা প্রাইমারি লেভেলে কিন্তু শিখে এসেছি, হাই স্কুল লেভেলে। বাই, বট, বট, মনে রাখবেন। বাই,
বট, বট। ইংলিশে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস গুলা আমাদেরকে খুব সতর্কতার সাথে শিখতে হবে। কেমন? যেমন বাই, বট, বট। আরেকটা রয়েছে ব্রিং। ব্রিং মানে হচ্ছে কোনো জিনিস আনা। এইটাকে বলতে হবে, এইটাকে বলতে হবে আপনি যেটা বলেছেন, উচ্চারণ করেছেন ব্রিং, ব্রট, ব্রট। ব্রিং, ব্রট, ব্রট। দেখেন আমি যেভাবে আপনাদেরকে বুঝাই, একটু মনে রাখবেন আমার সিস্টেম গুলা, এই ক্লাস রেকর্ড গুলো একটু দেখবেন। এই যে ভুল, দেখেন আপনি নিশ্চয়ই অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, একটা জব করছেন, তারপরও আমরা এখনো ভুল বলে যাচ্ছি। আমরা কবে শুধরাবো বলেন? তো আমাদের এখন সময় এসেছে, আমরা ভুল নয়, আমরা সঠিকটা শিখবো। এই জন্য একটু আগে আমি বইটা দেখেন, বই শুধু বিক্রি করার জন্য আমরা বলি না। এই যে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, এই শব্দগুলাও কিন্তু সোহাগ স্যারের এই স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইতে আমরা বইয়ের শেষের দিকে দেখবেন সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস দিয়েছি অনেক। যেমন শিপ, SHIP, শিপ। আবার আরেকটা রয়েছে SHEEP, শিপ। এই দুইটার অর্থ কি বলতে পারবেন? মুক্তা আক্তার, বলেন তো আপনি। SHIP এই শিপ মানে কি, আর SHEEP শিপ মানে কি? জাহাজ, আরেকটা হচ্ছে হরিণ। থ্যাংক ইউ। জাহাজ আর হরিণ না, জাহাজ SHIP। হ্যাঁ, কোনটার অর্থ কি বলবেন? জাহাজ, আর একটা হচ্ছে শিপ মানে ভেড়া। শিপ মানে হরিণ না, ডিয়ার মানে হরিণ। হুম, এটা হচ্ছে ভেড়া। থ্যাংক ইউ। SHIP শিপ মানে হচ্ছে জাহাজ, আর SHEEP এই শিপ মানে হচ্ছে ভেড়া। হুম। তো যাই হোক, এইগুলো আপনি আবার একটু এখান থেকে বলবেন। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, এটা কোন টেন্স বলেন তো? নাম্বার 8। হুম, পাস্ট বলেন, আর একটু বলেন। পাস্ট প্রায় হচ্ছে, পাস্ট কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তো এখানে সময়ের উল্লেখ থাকতো, এখানে কি সময়ের উল্লেখ আছে? দেখছেন, আমরা আসলে, আমি খুবই লজ্জিত এবং আমি খুবই দুঃখিত, আমি খুব ব্যথিত। এই ব্যাচটাতে আমি অনেক দিন থেকে পড়াচ্ছি, আপনাদের এই যে বড় ব্যাচটা ল্যাঙ্গুয়েজ ক্লাব 04, সোহাগ স্যারও এখানে পড়িয়েছে, কিন্তু এতদিন ধরেও টেন্সটা আমি শিখাতে পারিনি। এখন এটা কি আমার শেখানোর ব্যর্থতা, আমার ভুল? আমি ভুল পদ্ধতিতে শিখিয়েছি, নাকি আপনারা সময় দিতে পারেননি, আপনারা ভালোভাবে নিতে পারেননি? কোনটা ধরে নিব বলেন? আমি ব্যর্থ, এটা ধরে নেই, তাই ছাড়া কোনো উপায় নাই। আমি টেন্সটা বহুবার আমি টেন্স পড়িয়েছি আপনাদের, আমি প্রত্যেক দিন টেন্স করাই, তারপরও এখনো আমরা সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, এই বাক্যটা কোন টেন্স আমরা বলতে পারতেছি না। সবাই মিলে বলেন তো এখানে, যে যার মতো করে, যেটা কোন টেন্স হবে। থ্যাংক ইউ। যারা পাস্ট পারফেক্ট বলেছেন, প্লিজ প্লিজ সবাই মিউট করেন। হ্যাঁ, সবাই মিউট করে রাখেন, আবার ক্লাসটা শুরু করছি। যারা পাস্ট পারফেক্ট বলেছেন অনেক ধন্যবাদ, তারা টেন্সটা শিখতে পেরেছেন। এখানে অতীতকালে একটু মনে রাখবেন, অতীতকালে পাশাপাশি সময়ে দুইটা কাজ হবে, অতীতকালে হতে হবে। তো যে কাজটি একটু আগে হবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি অপেক্ষাকৃত একটু পরে হবে সেইটি হবে পাস্ট ইনডেফিনিট। আমরা ছোটবেলায় একটা বাক্য পড়েছিলাম না, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, আর ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। তো এই বাক্যগুলা টেন্সের ভিতরে, 12 প্রকার টেন্সের ভিতরে পাস্ট পারফেক্ট টেন্সটা আমাদের একটু ঝামেলা মনে হয়। এটা খুব ভালোভাবে আপনারা দেখবেন, গ্রুপে আমার টেন্সের যে ক্লাসগুলো দেওয়া আছে সেখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, এটা কি হবে? হি উইল হ্যাভ অর শি উইল হ্যাভ ড্রিভেন আ কার। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। তো আমি আবারও আনমিউট করছি, আপনাদের কাছে আসব, আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। সবাই মিউট করে রাখেন, শুধুমাত্র যে কথা বলবে সেই আনমিউট করবে। দেখবেন ক্লাসটা আজকে অনেকেই জয়েন করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এখান থেকে পরে কথা বলবেন তমা ঘোষ, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, দ্রুত করতে হবে। তমা ঘোষ, শুনতে পারছেন? হ্যাঁ, সাউন্ডটা একটু ক্লিয়ার হতে হবে, সাউন্ড ক্লিয়ার না হলে আপনার জন্য অন্যরা শুনতে পারবে না। আব্দুল্লাহ আল ফয়সাল, ভাইয়া একটু আনমিউট করবেন। ক্যান ইউ হিয়ার মি? থ্যাংক ইউ। আচ্ছা, এই বাক্যগুলো আপনি একটু বলবেন। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, কি হবে? পারবেন? আচ্ছা, ধন্যবাদ, আপনি আনমিউট করেছেন এর জন্য অনেক ধন্যবাদ। তামান্না আক্তার, প্লিজ। না, আমি যাকে বলবো সেই বলবে। তামান্না আক্তার, দ্রুত আনমিউট করুন। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ওকে,
হ্যাঁ, আই এম অলসো ফাইন। এখানে আরো কে কে দেখছি একটু আনমিউট করে ফেলেছেন, একটু মিউট রাখেন, তাহলে ব্যাড সাউন্ডটা ক্লাসে আসবে না। এখান থেকে আপনি পড়বেন, সে একটি গাড়ি চালিয়ে থাকবে। সে একটি গাড়ি চালিয়ে থাকবে। কোন টেন্স বলেন তো এটা? ড্রাইভিং কার। না, হি উইল ড্রাইভিং এ কার, এটা তো একটা মানে সম্পূর্ণ ভুল বলেছেন, ছোটখাটো ভুল বলেন। ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, হ্যাঁ, কে বলেছেন? দীপঙ্কর সাহা। ইউ উইল হ্যাভ ড্রাইভ এ কার। না, এই দেখেন সবাই আনমিউট করলে আমি নিতে পারবো না, প্লিজ। হ্যাঁ, দীপঙ্কর সাহা আপনি বলবেন, সবাই মিউট করে রাখেন, আপনি আনমিউট করেন, আপনি পরবর্তী বাক্যগুলো পড়বেন। সবাই কথা বলবেন না প্লিজ, ক্লাসটা এলোমেলো হয়ে যাচ্ছে। দীপঙ্কর সাহা একটু আনমিউট করেন, ফ্রম ইন্ডিয়া। ওকে, বলুন। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, এটা বলে দিলাম, ফিউচার পারফেক্ট। নাম্বার 10 থেকে বলেন, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল না, ড্রিল কি জিনিস বলেন তো? ড্রিলটা হচ্ছে এখানে আমি সব রকমের টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মোডাল, সেমি মোডাল সবকিছু একসঙ্গে আয়োজন করেছি। একটা যদি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। ল্যাঙ্গুয়েজ ড্রিল করলে আপনি এত যাবত কি শিখতে পারলেন, নিজের কাছে নিজে একটা পরীক্ষা দিতে পারবেন। নাম্বার 10, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, এটা কোন টেন্স বলেন তো মিস্টার দীপঙ্কর বাবু? আমি ওইটা জানতে চাইনি, আমি জানতে চেয়েছি যে কোন টেন্স। হ্যাঁ, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস বললে হবে না, বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে সকাল থেকে, হ্যাঁ, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে এবং বর্তমান কালে কাজটি চলমান থাকবে। কিচ্ছু লাগবে না, বিশ্বাস করেন। আপনি শুধু টেন্সটা ভালো করে শেখেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের 50%, 50% কথা আপনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন। কি শিখতে বলেছি? শুধুমাত্র টেন্সটা ভালো করে শিখবেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, এখানে দেখেন আমরা অনেকেই, আমার মনে হয় 80% লোকের স্টুডেন্ট আমরা এখনো টেন্স ভালো করে শিখতে পারিনি। যাই হোক, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, এটা ট্রান্সলেশন বলেন কি হবে? সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার, তারপর বলেন ফর 5 days। আপনি ফিউচারে কিছু বাক্য বলেন তো। আমি যাব, আই উইল, দ্রুত বলবেন, তুমি যাবে, দ্রুত বলবেন, সে যাবে। আমি পাচ্ছি না কিন্তু, যেভাবে বলছে আমি বাংলা বলার সঙ্গে সঙ্গে বলবেন, আমি শিখবো। হচ্ছে না, আপনাকে দিয়ে এভাবে পারছি না। পরবর্তীতে কে কথা বলতে পারবেন একটু কুইকলি বলবেন। হুম, হ্যাঁ, সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান প্লিজ ভাই আপনি বলবেন। হ্যাঁ, সবাই মিউট রাখেন। হুম, আপনি ফিউচার টেন্স দিয়ে বলবেন এগুলা। আমি লিখবো, দ্রুত বলবেন। দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কিভাবে হয়, আমি লিখবো, আই উইল রাইট, আমি রান্না করব, আমি রান্না করব, আমি খেলবো, আমি ফুটবল খেলবো, আমি সমাধান করব, আমি সমস্যাটি সমাধান করব, আমি সমস্যাটি সমাধান করব। দেখেন এখানে একটা সমস্যা কি হয়, একসঙ্গে একসঙ্গে 1-150 লোককে আমি ক্লাস নিচ্ছি, তাই না? এখন এই ক্লাসটার ভিতরে আপনারা, আমি একজনকে বলছি সিদ্দিকুর রহমান ভাইয়া কথা বলেন, এর ভিতরে আরো 4-5 জন কথা বলছেন। ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে গেলে এইভাবে হয় না। আমি আর যে আমার প্রতিপক্ষ হিসাবে কথা বলবে, দুজন বলবো, বাকিরা সবাই শুনবেন। একজনের সঙ্গে 1 মিনিট কথা বলে আমি তো আবার অন্যজনকে ডেকে নিচ্ছি। কিন্তু এই কথাটা আমি প্রত্যেক দিন বলি, তারপরও কি আপনারা বুঝতে পারেন না, নাকি আপনাদের শুনতে ভালো লাগে না? সবাই কথা বললে ক্লাসটা এলোমেলো হয়ে যায় না? এটা কি ভালো দেখায়? এটা করবেন না প্লিজ। তো দেখেন এখানে আমি আরো অনেক জিনিস দেখাতে চাচ্ছিলাম। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের ভিতরে অনেক ধরনের বাক্য দিয়েছি। সে একটি গাড়ি চালাইতো, এই চালাইতো বললে অতীতকালে বুঝায়, হি উড ড্রাইভ আ কার, হি উড ড্রাইভ আ কার। আবার যখন এটা আমরা অতীতের নিয়মিত অভ্যাস বুঝাই, তখন ইউজ টু দিয়ে বাক্যটা করা যায়,
হি ইউজ টু ড্রাইভ আ কার, হি ইউজ টু ড্রাইভ আ কার, সে অবশ্যই একটি গাড়ি চালাবে। দেখেন এইখানে আমরা বাক্যটা একটা মডাল ভার্ব রয়েছে মাস্ট, কি রয়েছে মাস্ট, এই মাস্ট ব্যবহার করলে এর ভিতরে একটা শ্যাল বা উইলের ফ্লেভার থেকে যায়। হি মাস্ট ড্রাইভ আ কার। অনেকে প্রশ্ন করে বসেন যে স্যার এখানে তো সে অবশ্যই গাড়ি চালাবে, আপনি বলেছিলেন বে বি ব থাকলে শ্যাল উইল হয়, এখানে তো হলো না। তবে মনে রাখবেন এই মডাল ভার্বের ভিতরে মাস্টের ভিতরে একটা ফিউচার টেন্সের ফিল কিন্তু আমরা এখানে পাই। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে, তার একটি গাড়ি চালানো উচিত, হি শুড ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালানোর সাহস করে, হি ডেয়ার টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানোর প্রয়োজন, হি নিডস টু ড্রাইভ আ কার। দেখেছেন এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করেন। আমি আবারও বলছি, আমি খুব ভালোভাবে জোর গলায় বলতে পারি, আপনারা ল্যাঙ্গুয়েজ ড্রিল যারা প্র্যাকটিস করবেন, যারা ল্যাঙ্গুয়েজ ড্রিলে উত্তীর্ণ হতে পারবেন, তারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। দোজ হু ক্যান পাস ইন দিস ল্যাঙ্গুয়েজ ড্রিল, হি উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। তো দেখেন এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কিভাবে করবেন এখানে আমি একটা মাত্র একটু দেখিয়ে দেই, সেই বিষয়টা কেমন, আমি বাক্যগুলো একটু দ্রুত পড়ে যাব, আপনারা আমাকে একটু ফলো করবেন, ক্লাস রেকর্ডটা শুনবেন কাইন্ডলি। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে না, হি ডাজেন্ট রাইট আ লেটার, সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কখন একটি চিঠি লেখে, হোয়েন ডাজ হি রাইট আ লেটার, সে কখন একটি চিঠি লেখে না, হোয়েন ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কেন একটি চিঠি লেখে, হোয়াই ডাজ হি রাইট এ লেটার, সে কেন একটি চিঠি লেখে না, হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কোথায় একটি চিঠি লেখে, হোয়ার ডাজ হি রাইট এ লেটার, সে কোথায় একটি চিঠি লেখে না, হোয়ার ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কিভাবে একটি চিঠি লেখে, হাউ ডাজ হি রাইট এ লেটার, সে কিভাবে একটি চিঠি লেখে না, হাউ ডাজেন্ট হি রাইট এ লেটার। আমি মনে হয় 30 সেকেন্ডের ভিতরে 12টা বাক্য বলেছি। এটাই হচ্ছে খাঁটি ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করবেন। আমি আবারও বলছি, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করলে আপনার ভাষা সম্পর্কিত যত জড়তা এটা চলে যাবে, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। একটা বিষয় দেখেন, এখানে অনেকে টাকা দিয়ে পড়তেছেন, সবাই টাকা দিয়ে পড়তেছেন তাই না? তো এইটা হচ্ছে মানি ইনভেস্ট করেছেন। তো একটা বিষয় মনে রাখবেন, মানি ইনভেস্টের থেকে মেইন বিষয় হচ্ছে টাইম ইনভেস্ট। এখানে অনেকেই রয়েছেন বড় বড় জব করেন, অনেক কর্পোরেট জব করেন, তো তারপরও অনেকে বলে স্যার আমি সময় পাই না। আমি বলবো এখান থেকে সময় বের করতে হবে, এখান থেকে আপনার সময় বের করতে হবে। আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার সময় মাত্র 10 মিনিট আমার ক্লাস রেকর্ডটা দেখেন, পিডিএফটা দেখেন, আমাদের বইটা দেখেন, আপনি পারবেন প্রত্যেক দিন। আর সর্বশেষ আপনাদের জন্য যে বিষয়টা, যে রেমিডিটা আমি দিয়ে থাকি প্রত্যেক ক্লাসে,